আচ্ছা বন্ধুরা, বলো দেখি, তোমরা যদি 100 বছরের জন্য ঘুমিয়ে পড়ো তখন কি হবে? ওয়েলকাম ব্যাক টু মিত্র আ স্টোরি রিটার। আজকে আমি তোমাদের গল্প শোনাতে চলেছি ফরাসি দেশের একটা রূপকথা, ঘুমন্ত সুন্দরী বা স্লিপিং বিউটি। তো চলো আর দেরি না করে গল্পটা স্টার্ট করি। অনেককাল আগে এক দেশে ছিলেন এক রাজা আর এক রানী। তারা একে অন্যকে খুব ভালোবাসতেন, কিন্তু একটি জিনিসের অভাবে তারা পুরোপুরি সুখী হতে পারেননি। রাজা রানীর কোনো সন্তান ছিল না। একদিন রানী নদীর পাড়ে বেড়াতে বেড়াতে ভাবছিলেন, আমার কোলে যদি একটা বাচ্চা থাকতো তবে আমি আর কিছুই চাইতাম না। আর ঠিক তখনই জলের ভেতর থেকে লাফ দিয়ে একটা ব্যাঙ পাড়ে উঠে এলো। রানীর দিকে তাকিয়ে মানুষের গলায় ব্যাঙটা বলল, তোমার ইচ্ছা পূরণ হবে রানী, 1 বছরের মধ্যেই তোমার একটি ফুটফুটে মেয়ে হবে। রানী তো শুনে মহা খুশি, আর সত্যি 1 বছরের মধ্যে রানীর একটি সুন্দর মেয়ে হলো। যে দেখলো সেই বলল, এমন সুন্দর বাচ্চা সে আগে কখনো দেখেনি। রাজামশাই তো মহা খুশি। তিনি ঠিক করলেন মেয়ের নামকরণ উৎসবে একটা বিরাট ভোজ দেবেন। কাছে দূরের নানান রাজ্যের রাজা রানী, রাজপুত্র রাজকন্যাদের কাছে নেমন্তন্নের চিঠি পাঠানো হলো। রাজ্যের জ্ঞানী পরীদেরও নেমন্তন্ন করা হলো। কিন্তু এখানে একটু মুশকিল দেখা গেল। রাজ্যে ছিল 13 জন জ্ঞানী পরী, কিন্তু রাজার বাড়িতে ছিল মাত্র 12খানা সোনার থালা। কাজেই একজনকে বাদ দিয়ে বাকি 12 জন পরীকে নেমন্তন্ন করলেন রাজামশাই। ভোজ সভাটা চমৎকার হলো। সবাই ভালো ভালো পোশাক পরে এলো, কত রকমের ভালো ভালো খাবার খেলো সবাই। পরীদের যা প্রথা, প্রত্যেকটি পরী রাজকন্যাকে আশীর্বাদ করে একটি করে বর দিল। 1 নম্বর পরী বর দিল রাজকন্যা হবে পৃথিবীর সেরা সুন্দরী। দ্বিতীয় জন বলল রাজকন্যার স্বভাব হবে খুব চমৎকার। তৃতীয় পরী বর দিল রাজকন্যার গলার স্বর হবে অতি মধুর, সে নাইটেঙ্গেল পাখির মতন মধুর সুরে গান গাইতে পারবে। চতুর্থ পরী বলল বাতাসে গাছের কচি পাতা যেমন করে নাচে, রাজকন্যা তেমনি সুন্দর নাচতে পারবে। এমনি করে 11 নম্বর পরী যখন বর দিচ্ছিল, তখন 13 নম্বর পরী হঠাৎ সেখানে এসে হাজির হলো। সে রাগে কাঁপছিল। রাগের কারণ হলো এই যে রাজামশাই তাকে নেমন্তন্ন করেননি। বাচ্চার কাছে গিয়ে রাগে আঙ্গুল নেড়ে নেড়ে সে বলল, এই রাজকন্যার বয়স যখন 15 বছর হবে তখন ওই আঙ্গুলে সুতো কাটার টাকুর খোঁচা লাগবে, আর তাতেই ও মরে যাবে। 13 নম্বর পরীর অভিশাপের কথা শুনে রাজা খুব দুঃখ পেল, আর রানী দুঃখে ভেঙে পড়লেন। এবার বাচ্চার কাছে এগিয়ে এলো 12 নম্বর পরী। তিনি তো বাকি ছিলেন। বাচ্চার দিকে ঝুঁকে পড়ে সে বলল, আমি অভিশাপটাকে পুরোপুরি তো কাটিয়ে দিতে পারবো না, কিন্তু একটু পাল্টে দিতে পারবো। আমি বলছি, রাজকন্যার আঙ্গুলে যখন টাকুর খোঁচা লাগবে তখন সে মারা যাবে না, গভীর ঘুমে ঘুমিয়ে পড়বে, আর সে ঘুম থাকবে 100 বছর ধরে। রাজামশাই আদেশ দিলেন রাজ্যের সমস্ত সুতো কাটার টাকু ভেঙে ফেলতে। তার আদেশে সমস্ত টাকু ভেঙে ফেলা হলো। কিছুদিনের মধ্যেই সে রাজ্যের প্রায় সব লোক টাকুতে সুতো কাটতে ভুলে গেল। 1 বছর যায়, 2 বছর যায়, ধীরে ধীরে বড় হয়ে উঠতে লাগলো রাজকন্যা। রাজকন্যা যেমন সুন্দর তেমনি চমৎকার তার স্বভাব। সে গান গাইতে পারে নাইটেঙ্গেল পাখির মতন মধুর স্বরে, নাচতে পারে কচি কিশলয়ের মতন। রাজকন্যা 15 বছরে পা দিল। তার জন্মদিনে রাজা আর রানীকে রাজ্যের অত্যন্ত জরুরি কাজে কয়েক ঘন্টার জন্য প্রাসাদ দুর্গের বাইরে যেতে হলো। রাজবাড়িতে রাজকন্যা একলা, অবশ্য চাকর বাকরেরা ছিল। দুর্গের মধ্যে ঘুরে বেড়াতে লাগলো রাজকন্যা।
প্রাসাদের মধ্যে একটা সরু পথ পেয়ে গেল রাজকন্যা। এই পথটা সে আগে কখনো দেখেনি। পথের শেষে একটা অন্ধকার ঘোরানো সিঁড়ি উপরে উঠে গিয়েছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো রাজকন্যা। এই পথটা কেউ ব্যবহার করে না, তাই পরিষ্কারও হয় না। যত রাজ্যের ঝুল, মাকড়সার জাল আর জঞ্জাল জমেছে এখানে। রাজকন্যা মুখের ওপর থেকে মাকড়সার জাল সরিয়ে দিল। সিঁড়ির মাথায় একটা দরজা। রাজকন্যা কৌতূহলী হয়ে দরজাটা খুলে ফেলল। ভেতরে একখানা ঘর, সেখানে একটি বুড়ি বসে সুতো কাটছে। রাজকন্যা আগে কখনো সুতো কাটা দেখেনি। ঘুরন্ত টাকু দেখে সে অবাক হয়ে বলল, ওটা কি? রাজকন্যা বুড়িকে জিজ্ঞেস করল। কোনটা? বুড়ি পাল্টা প্রশ্ন করল। এই যে, যেটা কেবল ঘুরে যাচ্ছে। ওকে বলে টাকু, বুড়ি উত্তর দিল। আমি সুতো কাটবো, রাজকন্যা বলল। বেশ তো, কাটো না কেন? বুড়ির মুখে বাঁকা হাসি। রাজকন্যা টাকুটা ধরতেই তার আঙ্গুলে খোঁচা লাগলো। বেরিয়ে এলো এক ফোঁটা রক্ত। সঙ্গে সঙ্গে দারুণ ঘুম পেল রাজকন্যার। ঘরের মধ্যে একটা বিছানা ছিল। গভীর ঘুমে রাজকন্যা ঢুলে পড়ল সেখানে। ঘুম ঘুম ঘুম। ঘুমিয়ে পড়লেন প্রাসাদের অভিজাত মহিলারা সেলাইয়ের কাজ করতে করতে। ঘুম ঘুম ঘুম। ঘুমিয়ে পড়ল প্রাসাদের দাস দাসী। তাদের হাতের ঝাঁটা আর ঝাড়ন হাতেই রইল। রাঁধুনি বাসন মাজা ছোকরার কানটা মুলে দিতে যাচ্ছিল। সেই অবস্থাতেই সে ঘুমিয়ে পড়ল। তার হাত তোলায় রয়ে গেল। রাজামশাই রানীমা ফিরে এলেন, কিন্তু তারা হল ঘরে ঢুকতে না ঢুকতেই ঘুমিয়ে পড়লেন। তাদের জুড়িগাড়ির কোচমান ঘুমিয়ে পড়ল আঙিনায়। ঘোড়া ঘুমোলো সহিসেরা। ফায়ার প্লেসের আগুন নিভু নিভু হয়ে ঘুমিয়ে পড়ল। প্রাসাদের পশু পাখিরাও ঘুমের জাদুর হাত থেকে রেহাই পেল না। ছাদের ওপরে পায়রারা বক বক থামিয়ে ডানার ভেতর মুখ গুজে ঘুমিয়ে পড়ল। ঘোড়ারা ঘুমিয়ে পড়ল আস্তা বলে। পোষা বিড়ালটাকে একখানা ডিশে করে দুধ খেতে দেওয়া হয়েছিল। সে দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ল। রাজবাড়ির কুকুরগুলো মাংসের হাড় চিবোতে চিবোতে ঢলে পড়ল ঘুমের কোলে। ঘুম ঘুম ঘুম। গোটা রাজবাড়ি তার বাসিন্দাদের নিয়ে ঘুমের দেশে চলে গেল। ক্রমে ঘুমন্ত রাজপুরীর চারপাশে গজিয়ে উঠল কাটা ঝোপ আর বন গোলাপের ঝাড়। ঝোপঝাড় বাড়তে বাড়তে রাজবাড়িকে একেবারে ঢেকে ফেলল। জেগে রইল কেবল সবচেয়ে উঁচু মিনারের মাথাটা। সেখানে পতাকা দণ্ডের মাথায় দেখা যেত রাজপতাকা, কিন্তু ঘুমের মায়ায় সে পতাকাও একেবারে স্থির, বাতাসে একটুও নড়ত না। চারদিকে গল্প চালু হয়ে গেল। সবাই বলতো কাটা ঝাড় আর বন গোলাপের ঝাড়ের মধ্যে একটা প্রাসাদ দুর্গ রয়েছে, আর প্রাসাদ দুর্গের মধ্যে জাদুর মায়ায় ঘুমিয়ে রয়েছে এক পরমা সুন্দরী রাজকন্যা। সবাই তাকে বলতো ঘুমন্ত সুন্দরী। নানান দেশ থেকে কত রাজকুমার, কত বীরপুরুষ আসতো কাটা গাছের জঙ্গল পেরিয়ে রাজকন্যার কাছে যাবার জন্য, কিন্তু তাদের কেবল কষ্টই সার হতো। কেউ জঙ্গল পেরোতে পারতো না। মাঝখান থেকে তাদের পোশাক ছিঁড়ে যেত, হাত পা ছড়ে যেত, রক্তপাত হতো। এমনি করে কেটে গেল 100 বছর। দূর দেশের এক রাজকুমার ঘুমন্ত সুন্দরীর গল্প শুনেছিল। সে ভাবল, একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কি, দেখা যাক না ভাগ্যে কি আছে। এ কথা ভেবে রাজকুমার ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ল ঘুমন্ত পরীর দিকে। অনেক পাহাড়, অনেক নদী পেরিয়ে ভিন দেশের রাজকুমার এসে পড়ল কাটা গাছ আর বন গোলাপের বনের সামনে। এবার এই জঙ্গল পেরিয়ে এগিয়ে যেতে হবে। রাজপুত্র কাছে আসতেই গোলাপ বনে হাজার হাজার সুগন্ধি ফুল ফুটে উঠল। কাটা গাছগুলি ভরে গেল কচি কচি পাতায়। একটা পথ দেখা গেল। এই পথ ধরে রাজপুত্র সহজেই ঘুমন্ত পুরীতে যেতে পারবে। 100 বছর কেটে গিয়েছে, শেষ হয়েছে পরীর অভিশাপের কাল।
প্রাসাদের ভিতরে ঢুকলো রাজপুত্র। বিরাট হলঘরটার মধ্যে দিয়ে পা টিপে টিপে এগোলো। রাজা ঘুমোচ্ছেন, রানী ঘুমোচ্ছেন, ঘুমোচ্ছেন সভাসদরা। সামনে একটা ঘোরানো সিঁড়ি, সেটা ওপর দিকে উঠে গিয়েছে। রাজকুমার ওপরে উঠতে লাগলো। ঘুমন্তপুরী একেবারে নিঝুম, কোথাও কোনো শব্দ নেই। সেই নীরবতাটাকে ভেঙে দিল রাজকুমারের পায়ের শব্দ আর তার প্রতিধ্বনি। রাজকুমারের বুকে ধুকপুকানিটুকুও শোনা যেতে লাগলো চারদিকে। রাজকন্যা যে ঘরে মরণ ঘুমে অচেতন হয়ে ঘুমিয়েছিল সেখানে এসে পড়ল রাজপুত্র। ঘুমন্ত রাজকুমারীর দিকে তাকালো। এমন সুন্দর মেয়ে রাজপুত্র আগে কখনো দেখেনি। নিচু হয়ে সে রাজকন্যার মাথায় হাত রাখলো, আর সঙ্গে সঙ্গে জাদুর মায়া কেটে গেল। রাজকন্যা জেগে উঠলেন, আর তার ঠোঁটে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। তারপর রাজা জাগলেন, রানী জাগলেন, জাগলেন সভাসদরা। বাসন মাজা ছোকরার চাকরটা এক লাফে সরে গিয়ে রাধুনী ঠাকুরনের হাত থেকে নিজেকে বাঁচালো। আস্তা বলে ঘোড়াগুলি ডেকে উঠল। শোনা গেল কুকুরের ঘেউ ঘেউ ডাক। ছাদের পায়রারা ডানার ভেতর থেকে মুখ তুলে বকবকম শুরু করলো। বিড়ালটা আবার ডিশ থেকে চুপচুপ করে দুধ খেতে লাগলো। চুল্লির নিভে যাওয়া আগুনটা আবার জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে সমস্ত ঘুমন্তপুরী আবার জেগে উঠল। কদিন পরেই ভিনদেশের রাজকুমারের সঙ্গে রাজকন্যার বিয়ে হয়ে গেল। সে বিয়েতে খুব ঘটা আর ধুমধাম হলো। রাজা খুশি, রানী খুশি, খুশি রাজকুমার আর রাজকুমারীও। গল্প শুনে তোমরাও খুশি হলে তো? আর যদি এই গল্পটা ভালো লেগে থাকে তো আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। এরকম সুন্দর সুন্দর গল্প আরও শুনতে হলে সাবস্ক্রাইবের সাথে সাথে বেল নোটিফিকেশনটাও অন করতে ভুলো না। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন টাটা।